সম্প্রতি সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করেছে মিয়ানমার। শুধু তাই নয়, সাথে ট্যাঙ্ক, মোটরসেল, আর্টিলারিও মোতায়েন করেছে মিয়ানমার সেনাবাহিনী। বলতে গেলে মিয়ানমার মোটামুটি যুদ্ধের জন্য প্রস্তুত। তাছাড়া কক্সবাজার সীমান্ত এলাকায় 3টি মোটরসেল নিক্ষেপ করেছে মিয়ানমার, তবে সৌভাগ্যবশত একটাও ফাটেনি। তাদের উদ্দেশ্য বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট সেন্ট মার্টিন দ্বীপকে দখল করা। তবে পিছিয়ে যায়নি বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড। মোটামুটি দুই দেশের ভালোই প্রস্তুতি। এমন সময় বলতে বাকি থাকে না যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। এমতো অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সীমান্তবর্তী সাধারণ মানুষ। তো যাই হোক, এখন কথা হচ্ছে দুই দেশ যদি সত্যি সত্যি যুদ্ধ লাগে তাহলে কে জিতবে, বাংলাদেশ নাকি মিয়ানমার? কে জিতবে সেটা বলা মুশকিল, কারণ ভাগ্য চলে উপরওয়ালার কমান্ড অনুযায়ী। তবে দেশ যুদ্ধে হারা জিতা অনেকটাই নির্ভর করে দেশের সামরিক শক্তির উপর। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে চলেছি। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা, আজকের এই ভিডিওতে আপনারা দুই দেশের সামরিক শক্তির পাশাপাশি দুই দেশ সম্বন্ধে এমন কিছু সিক্রেট তথ্য জানতে চলেছেন যা আপনি আগে কখনোই জানতেন না। সো মিস করতে না চাইলে আজকের এই ভিডিওটা পুরোপুরি নন স্ক্রিপ্টেড দেখবেন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2022 র্যাঙ্কিং এর কাছাকাছি অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার, তবে বাংলাদেশ থেকে একটু এগিয়ে রয়েছে মিয়ানমার। শুনে হতাশ হবার কোনো দরকার নেই, ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনাদের হতাশায় কেটে যাবে। যাই হোক, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান বর্তমানে 46 নম্বরে এবং মিয়ানমারের অবস্থান রয়েছে 39 নম্বরে। তো বুঝতেই পারছেন মিয়ানমার বাংলাদেশ থেকে 7 ধাপ এগিয়ে রয়েছে। আর এগিয়ে থাকার প্রধান কারণ মিয়ানমারের বিমান বাহিনী, যারা বাংলাদেশের বিমান বাহিনী থেকে অনেকটাই শক্তিশালী। তবে মিয়ানমার সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। মিয়ানমার তাদের সামরিক বাজেটে ব্যয় করে থাকে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেটে ব্যয় করে থাকে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। তবে আপনি যদি মনে করেন বাংলাদেশের সামরিক ব্যয় তো অনেক বেশি, তবে আপনার ধারণাটা ভুল, কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ অনুযায়ী কোনো দেশ যদি উন্নয়নশীল হয় তবে সে দেশের জিডিপির 3% সামরিক খাতে ব্যয় করতে হয়। তাতে দেশের অর্থনীতির উপর কোনো রকম চাপ পড়ে না। বাংলাদেশের জিডিপি অনুযায়ী 3% পরিবর্তে যদি 2% ধরি তাহলে সামরিক খাতে ব্যয় হওয়ার কথা প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশ ব্যয় করে থাকে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। একটা বিষয় জেনে রাখা ভালো, IMF এর তথ্য মতে বাংলাদেশের অর্থনীতির চেয়ে মিয়ানমারের অর্থনীতি অনেকটাই দুর্বল। বাংলাদেশের মোটা অঙ্কের সামরিক বাজেট আছে, তবে বাংলাদেশ যদি এই ব্যয় সঠিক জায়গায় কাজে না লাগাতে পারে তবে একটি আক্রমণে ধ্বংস হতে পারে বাংলাদেশের বিশাল এই অর্থনীতি। বর্তমানে মিয়ানমারের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 4,05,000-এর মতো এবং প্যারামিলিটারি রয়েছে 1,10,000। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 2,40,000-এর উপরে। এছাড়া রিজার্ভ সৈন্য রাখা হয়েছে 64,000। এছাড়া বাংলাদেশের প্যারামিলিটারি সংখ্যা রয়েছে প্রায় 68 লক্ষ। বাংলাদেশের প্যারামিলিটারিদের মধ্যে অন্যতম একটি বাহিনী হচ্ছে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড। যাই হোক, বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশই চীনের অস্ত্রের উপর নির্ভরশীল, আবার দুই দেশের বিমান বাহিনীতে বিরাজ করছে রাশিয়ানদের যুদ্ধ বিমান। তবে সম্প্রতি চীনের পাশাপাশি অস্ত্রের জন্য নজর দিয়েছে তুরস্ক, ইউরোপ এবং আমেরিকাতে, আর মিয়ানমার নজর দিয়েছে ভারত ও পাকিস্তানের দিকে। কাজেই আগামী দিনের দুই দেশের অস্ত্রতে থাকবে বিশাল ধরনের পার্থক্য। তবে এইটা আশা করা যায় যে তুলনামূলক বাংলাদেশের অস্ত্রের মান ভালো হবে। বাংলাদেশের এত বড় প্যারামিলিটারি বাহিনী মিয়ানমারের কাছে কিছুটা দুশ্চিন্তার কারণ। মিয়ানমারের কাছে রয়েছে বর্তমানে 590-টির উপরে ট্যাঙ্ক এবং আর্ম রিঙ্গেল রয়েছে 1700, রকেট প্রজেক্টর সহ ছোট বড় সব মিলিয়ে আর্টিলারি রয়েছে প্রায় 2500। অন্যদিকে বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে প্রায় 620টি, আর্ম রিঙ্গেল রয়েছে প্রায় 2000-এর উপরে এবং মোট আর্টিলারি রয়েছে 700-এর উপরে। সম্প্রতি সময়ে বাংলাদেশের আধুনিক BT-5 ট্যাঙ্ক চীন থেকে বাংলাদেশে পৌঁছানোর খবর পাওয়া গেছে এবং এর সংখ্যা রয়েছে 45টি। এগুলো জলে এবং স্থলে উভয় চলতে পারে। এগুলো আসার পর বাংলাদেশের সামরিক শক্তি আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিয়ানমারের কাছে এক্সটার্নাল হিসেবে রয়েছে তুরস্ক থেকে আসা মাল্টিপল রকেট লঞ্চার, যা মিয়ানমারের শক্তির অন্যতম একটি কারণ। দুই দেশের বিমান বাহিনীর দিকে তাকালে লক্ষ্য করা যায় বিমান বাহিনীর দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমানে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান MiG-29 বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। অন্যদিকে সুখাই 35 মিয়ানমারের অন্যতম একটি আধুনিক যুদ্ধ বিমান। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মিয়ানমার আকাশপথে কতটা শক্তিশালী। এছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের কাছে রয়েছে 50টি করে F-17। তবে এখানে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো বেশ শক্তিশালী, কারণ এগুলো নতুন করে আপগ্রেড করা হয়েছে। কিছুদিন আগে মিয়ানমার পাকিস্তানের কাছ থেকে 60টি JF-70 বিমান ক্রয় করেছে, যেগুলো তাদের শক্তিকে আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই নতুন বেশ কয়েকটি যুদ্ধ বিমান ক্রয় করতে চলেছে, যেগুলো হবে অন্তত 5 জেনারেশন। এগুলো হাতে পেলে রাতারাতি মিয়ানমারের বিমান বাহিনীর সাথে টক্কর নিতে পারবে বাংলাদেশি বিমান বাহিনী। নৌবাহিনীর কথা বলতে গেলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশের নৌবাহিনী অনেকটাই এগিয়ে, আর নৌযুদ্ধে মিয়ানমার বাংলাদেশের সাথে কখনোই পেরে উঠবে না। বর্তমানে মিয়ানমারের কাছে রয়েছে 5টি ফ্রিগেট এবং 3টি করভেট। তাছাড়া তাদের কাছে রয়েছে মাত্র 2টি সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 7টি ফ্রিগেট
এবং 5টি করভেট। তাছাড়া এক্সটার্নাল হিসেবে 2টি সাবমেরিন রয়েছে বাংলাদেশের কাছে। অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে, আর বাংলাদেশ খুব শীঘ্রই নিজেদের জন্য আরো 5টি ফ্রিগেট তৈরি করে ফেলছে, যেগুলো বাংলাদেশের নৌবাহিনীর কাছে পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনী রাতারাতি আরো অনেকটাই উন্নত হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনার অস্ত্রশস্ত্র আছে, কিন্তু সাহস করে শত্রুর মুখোমুখি হওয়ার মতো কলিজা আপনার নেই। হ্যাঁ, বলছিলাম সেনাদের সাহসের কথা। সাহসের দিকে 100-100 রয়েছে বাংলাদেশ সেনারা। হ্যাঁ, এটাও ঠিক, বাংলাদেশ সেনারা জোর করে আরেক দেশে হামলা করে না, কিন্তু নিজ ভূখণ্ড বাঁচাতে তারা জীবন দিতেও দ্বিধা করে না। মিয়ানমার বাংলাদেশের পিছনে রাখছে সেন্ট মার্টিন দ্বীপ দখলের জন্য, আর দ্বীপের চারপাশে যেহেতু নদী, সেহেতু বাংলাদেশ নৌবাহিনী অনেকটাই উন্নত। তাই আমরা নরমালি বাংলাদেশ নৌবাহিনীর কাছ থেকে অনেক ভালো কিছু আশা করতে পারি। আর হ্যাঁ, নতুন ভাবে ইউটিউবে ফিরে আসছি, সো সবাই সাবস্ক্রাইব নামক ভালোবাসাটা এখন খুব প্রয়োজন। সো একটা সাবস্ক্রাইব চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।